প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বই থেকে শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি এই অঙ্কটা দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ H1 অ্যাকাউন্টিং 12 সালে, 5 সালে, 6 সালে, 9 সালে, 14 সালে এবং 20 সালে এসেছে। অনেকবার এই অঙ্কটা এসেছে পরীক্ষায়। তো আমরা যদি এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, শুরুতেই দেখব যে a company needs 80,000 to meet working capital requirement. It has three alternative sources. মানে কোম্পানির হচ্ছে কার্যকরী মূলধন 80,000 টাকা দরকার, তার খাতে তিনটা সোর্স আছে, সেই তিনটা সোর্স থেকে এই টাকাটা ফান্ডিং করতে পারে। তো প্রথমেই হচ্ছে দ্য কোম্পানি ক্যান বাই 1,00,000 অফ ম্যাটেরিয়াল অন টার্ম, দেওয়া আছে 30 দিনের ভিতর পরিশোধ করলে 3% বাট্টা পাওয়া যাবে এবং 90 দিনের ভিতর পরিশোধ করা লাগবে। তাহলে আমরা জানি যে এই টার্মটা সর্বদা ট্রেড ক্রেডিটের জন্য দেওয়া থাকে। রিকোয়ার্ডে যদি দেখি হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি বি চোজেন, মানে কোম্পানি কোন অল্টারনেটিভটা চুজ করবে। এক্ষেত্রে আমরা কি করি, ইয়ার নির্ণয় করি। ইয়ার যেটা সবচেয়ে কম সেটাই হচ্ছে এই প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে ভালো। তো এটা করার ক্ষেত্রে আমাদের প্রথম যে তথ্যটা পেলাম, এটা আমরা ট্রেড ক্রেডিট করেছি। তো ট্রেড ক্রেডিট সূত্র আমরা জানি, ইয়ার সূত্র কি 1 প্লাস আর পর n মাইনাস 1। তাহলে এখান থেকে আর এর মান লাগবে এবং এন এর মান লাগবে। তাহলে আর এর মানটা আমরা কিভাবে বের করি? পিআর এর সূত্রের প্রথম অংশ সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট 100 মাইনাস সিডিআর। তো আমরা আগেই পড়েছি যে 30 দিনের ভিতর পরিশোধ করলে 3% বাট্টা। তাহলে এখানে ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 3%। তাহলে 100 মাইনাস 3 দিলে আমাদের আসে 0.0309 এবং এন এর মান আমরা জানি কিভাবে বের করে, 360 সিপি মাইনাস ডিপি। সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড এবং ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে ক্রেডিট পিরিয়ড হচ্ছে এই যে 90 ডেজ, আমরা যে বললাম 90 ডেজ হচ্ছে ক্রেডিট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 30। ক্রেডিট পিরিয়ড হচ্ছে 90 ডেজ এবং ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 30। তাহলে এটা যদি আমরা সমাধান করি আমাদের আসে 6 টাইম। এরপরে যদি আমরা মানটা বসাই দিই, তাহলে মান বসাই দেওয়ার পর পাওয়ার দিলে আমাদের এরপর মাইনাস করব, মাইনাস করে 100 দ্বারা গুণ করলে 20.03% আসে। তো আমরা যদি দ্বিতীয়টা পড়ি, ব্যাংক উইল লিড 1,00,000 টাকা 30% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট, মানে এখানে ব্যাংক লোনের কথা বলা আছে। তো আমরা যদি লিখি যে কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন ইয়ার টোটাল ইন্টারেস্ট লোন মাইনাস সিবি, যেহেতু এটা ডিসকাউন্ট মেথড না, শুধু লোন মাইনাস সিবি হবে, নিচ থেকে ইন্টারেস্ট মাইনাস হবে না। তো আমরা যদি লিখি লোনের পরিমাণ আছে কত, লোনের পরিমাণ আছে 1,00,000 টাকা এবং ইন্টারেস্ট আমরা 1,00,000 টাকার উপরে ধরবো। ইন্টারেস্ট রেট কত ছিল? ইন্টারেস্ট রেট ছিল 13%। তাহলে 13% দিলে আমাদের আসে 13,000 টাকা এবং আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স ধরতে বলছে 20%। তাহলে সিবি আমরা 1,00,000 টাকার উপর 20% দিলে আমাদের আসে 20,000 টাকা। এরপর যদি আমরা এটাকে বসাই যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসে 16.25%। এখন আমরা 3 নাম্বারে চলে যাব। 3 নাম্বারটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের অঙ্ক। আর অ্যাকাউন্ট রিসিভেবলে আমাদের মিনিমাম 5টা ওয়ার্কিং করতে হয়। 5টা ওয়ার্কিং করে তারপর আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের অঙ্ক সমাধান করতে হয়। এখন কথা হচ্ছে, এই যে 5টা ওয়ার্কিং আমরা করি, এই 5টা ওয়ার্কিং এর কিন্তু কখনো কোনো চেঞ্জ হয় না। মানে একদম দাড়ি-কমা পর্যন্ত বজায় থাকবে, আপনার কোনো কিছু চেঞ্জ হবে না। তো 5টা ওয়ার্কিং যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, তাইলে অবশ্যই এই অঙ্কটা খুবই সহজে সমাধান করা সম্ভব। আমরা যদি পড়ি, এ ফ্যাক্টর উইল বাই কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে আপনি অ্যাকাউন্ট রিসিভেবলের অঙ্কে অ্যাকাউন্ট রিসিভেবল লেখা পাবেন যে 1 লাখ পার মান্থ and will advance 12% interest per annum 80% of the face value। তো আমরা প্রথম ওয়ার্কিং এ চলে যাই, যেহেতু আমাদের 5টা ওয়ার্কিং করা লাগবে। তো প্রথম ওয়ার্কিং আমরা কিভাবে করি, এআর। প্রথম ওয়ার্কিংটা কি? এআর, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এখন এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সূত্র হচ্ছে এসিএস গুণ এসিপি ইন 360। এসিএস মানে হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস এবং এসিপি মানে হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে এসিএসটা আগে করি। এসিএস মানে হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস। এখন আমাদের সেলস তো মাসিক ভিত্তিতে দেওয়া, আমরা দেখছি যে এখানে কি লেখা আছে যে 1,00,000 হচ্ছে পার মান্থ। তাহলে এটাকে আমাকে বার্ষিকে কনভার্ট করতে হবে। তাহলে বার্ষিকে কনভার্ট করার পদ্ধতি হচ্ছে 1,00,000কে আমরা 12 দিয়ে গুণ করব, তাহলে 12 লাখ। আর রেসিপি মানে হচ্ছে 360 ডেজ, মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে আমরা যদি অঙ্কটা করি যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইজ 60 ডেজ, আগে থেকেই দেওয়া আছে। তাহলে আমরা এটা যদি বসাই ক্যালকুলেশন করি, আমাদের আসে হচ্ছে 2 লাখ টাকা অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এরপর 2 নম্বরে যদি আমরা ওয়ার্কিং করি, এআরটিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এটা সূত্রটা হচ্ছে আপনার 360 কে এসিপি দ্বারা ভাগ করব। এই যে এইমাত্র আমরা এসিপি পেলাম যে 360, এটাকে 360 কে ভাগ করব। তাহলে 360 ভাগ হচ্ছে এসিপি, কত হয়? 6 টাইমস হয়। এরপর আমরা 3 নাম্বার ওয়ার্কিংটা করব, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। পিরিয়ডিক ইন্টারেস্ট রেট কি? আমাদের যে ইন্টারেস্ট রেটটা আছে, কত ছিল ইন্টারেস্ট রেট? আমরা যদি দেখি এই যে 12%, 12% পার অ্যানাম ইন্টারেস্ট রেট ছিল। এটাকে আমরা এআরটিও দিয়ে ভাগ করব। কি করব? এআরটিও দিয়ে। তাহলে 12% এআরটিও কত আসছে? 6। তাহলে 12%কে আমরা এআরটিও দিয়ে ভাগ করলাম, কত আসে? 2%।
তাহলে আমাদের 3টা ওয়ার্কিং শেষ হয়ে গেল। এখন আমরা 4 নম্বর ওয়ার্কিং করব নেট পিরিয়ডিক অ্যাডভান্স মানে এনপিএ। তাহলে এনপিএ শুরু করার আগে প্রথমে একটা ছক কাটতে হবে একটা টাকার ঘর দিয়ে। আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে অঙ্ক শুরু করব। কি দিয়ে? এই যে আমরা যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পেলাম, কত টাকা পেয়েছি? 2 লাখ টাকা। এটা দিয়ে আমাদের অঙ্ক শুরু করতে হবে। তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল নিলাম হচ্ছে 2 লাখ টাকা। এরপর এখান থেকে আমরা রিজার্ভ বাদ দিব। কি বাদ দিব? লেস রিজার্ভ। রিজার্ভটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়? চলুন অঙ্কে যাই। এখানে ওরা বলছে যে 80% অফ দ্য ফেস ভ্যালু হচ্ছে ব্যবহার করতে হবে আর 20% রেখে দিতে হবে। তাহলে 80% আমরা ব্যবহার করব ফেস ভ্যালুর এবং 20% রেখে দেব। যেটা রেখে দেব সেটাই হচ্ছে রিজার্ভ। তাহলে আমরা রিজার্ভ দিলাম 2 লাখের 20% কত হয়? 40,000 টাকা। তাহলে 2 লাখ থেকে 40,000 বাদ দিলে 1,60,000। এটার নাম হচ্ছে গ্রস অ্যাডভান্স। তাহলে গ্রস অ্যাডভান্স আমার কত? এখন এর থেকে আমরা বাদ দিব হচ্ছে ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশন চলেন আমরা অঙ্কে দেখে আসি ফ্যাক্টরিং কমিশন কত। এখানে বলছে দ্য ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন। তাহলে 2% ধরতে হবে। তাহলে এই 2% এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল উপর আমরা ধরবো 2 লাখের 2% কত হয়? 4,000 টাকা। তো এরপর আসে 1,56,000। এটার নাম হচ্ছে অ্যাডভান্স মানে গ্রস কথাটা বাদ যাবে, শুধু অ্যাডভান্সের নাম হচ্ছে 1,56,000। এর থেকে আমরা বাদ দেবো লেস ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট আমার এসেছিল কত? ইন্টারেস্ট এসেছিল আমার 2%। এখন কথা হচ্ছে এতগুলো টাকা কম রিজার্ভ ধরেছি 2 লাখের উপরে, ফ্যাক্টরিং কমিশন ধরেছি 2 লাখের উপরে, কিন্তু ইন্টারেস্ট ধরতে হবে অ্যাডভান্সের উপরে। এটা মনে রাখতে হবে যে ইন্টারেস্ট আমরা ধরবো কিসের উপরে? অ্যাডভান্সের উপরে। তাহলে অ্যাডভান্সের টাকা কত ছিল? 1,56,000। তাহলে 1,56,000 এর উপরে কয় পার্সেন্ট? 2% দিলাম আমরা 3,120। এইটা যে টাকাটা আসবে এটাই নাম হচ্ছে নেট পিরিয়ডিক অ্যাডভান্স 1,52,880। এরপর আমরা নির্ণয় করবো নেট পিরিয়ডিক কস্ট। তো নেট পিরিয়ডিক কস্ট কিভাবে নির্ণয় করতে হবে? দেখেন আমরা এখানে দুইটা কস্ট নিয়েছি, একটা হচ্ছে ফ্যাক্টরিং কমিশন নিয়েছি আর একটা হচ্ছে ইন্টারেস্ট নিয়েছি। এই দুইটা দিয়ে আমাদের অঙ্ক শুরু করতে হবে। তাহলে ফ্যাক্টরিং কমিশন আমরা নিয়েছি কত? 4,000। আমরা নিলাম 4,000 এবং ইন্টারেস্ট আমরা বের করেছি 3,120। তাহলে 3,120 দুইটা যোগ করার পর 7,120 হয়, নোট যেটা টোটাল নেট পিরিয়ডিক কস্ট নামে পরিচিত। এবং এর থেকে আমরা বাদ দিব সেভিংস ফ্রম ফ্যাক্টরি। একটা শিরোনাম দিব সেভিংস ফ্রম ফ্যাক্টরি। প্রথমে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দিব। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স চলে দেখে আসি আমরা কত পার্সেন্ট ধরতে বলেছে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে টাকা 1,000 পার মান্থ। পার মান্থ হলে আমাদের কি করতে হবে? পার মান্থ হলে এটাকে 12 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা পার মান্থ 12 দিয়ে গুণ দিলাম, যে 1,000 গুণ 12 এবং এটাকে এআরটিও দিয়ে ভাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা এটা খেয়াল রাখবেন, এটাকে কি করতে হবে? এআরটিও দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এআরটিও কত ছিল? এই যে আমাদের এআরটি ছিল 6 টাইমস। তাহলে এটাকে আমরা এআরটিও দিয়ে ভাগ দিলাম, 6 দিয়ে ভাগ দিলে আমাদের আসলো 2,000 টাকা। এরপর আমরা ব্যাড ডেপ্ট এক্সপেন্স নিতে হবে। তাহলে ব্যাড ডেপ্টটা কত আমরা একটু দেখি। 1% ব্যাড ডেপ্ট ধরতে বলছে। তাহলে ব্যাড ডেপ্ট ধরবো আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল উপরে। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 2 লাখ। তাহলে 2 লাখের উপর আমরা 1% দিলাম 2,000 টাকা। তাহলে 4,000 টাকা বাদ দিলে 3,120 টাকা আসে। এটা নেট পিরিয়ডিক কস্ট। তাহলে এখন আমাদের অঙ্কের লাস্ট পার্ট ইয়ার নির্ণয় করতে হবে। 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখান থেকে আর এর মান আর n এর মান লাগবে। তাহলে আর এর মান হচ্ছে এনপিসি ভাগ হচ্ছে এনপিএ। কিভাবে? এই যে 5 নাম্বারকে 4 নাম্বার দিয়ে ভাগ দেব। এনপিসি আসছে 3,120 এবং এনপিএ আসছে 1,52,880। তাহলে এনপিসি কে আমরা এনপিএ দ্বারা ভাগ করলাম। তাহলে আসলে এটা আর এন হচ্ছে 360 ভাগ এনসি মানে এআরটিও যেটা আসছে ওইটাই 6 টাইম। তারপর এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসছে 12.88%। এবার আমরা ডিসিশন টেবিল লিখি যে ট্রেড ক্রেডিট, ব্যাংক লোন, অ্যাকাউন্ট রিসিভেবল, ফ্যাক্টরিং। তাহলে প্রত্যেকটা প্রথম আসছিল হচ্ছে 20.03, 16.25। তাহলে আমরা লিখলাম 20.03, 16.25, লাস্ট আসছে 12.88। তাহলে বেস্ট অল্টারনেটিভ কোনটা? অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা কমেন্ট করবো দ্য টেবিল শোজ দ্যাট দ্য কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরি চিপ, সো দ্য ফার্ম উইল প্রিফার দিস অল্টারনেটিভ। এই ছিল অঙ্কের সমাধান। চলেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2023 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো শুরুতে আমরা যদি দেখি যে নদী অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড ইজ কন্টেমপ্লেটিং টু রেজ 12 লাখ ফর ফাইন্যান্সিং এডিশনাল ডিমান্ড অফ র ম্যাটেরিয়াল। তার মানে তার 12 লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন। দ্য ফার্ম ক্যান রেজ রিকোয়ার্ড অ্যামাউন্ট ডিফারেন্ট অল্টারনেটিভ সোর্সেস। এখানে 3টা অল্টারনেটিভ সোর্সেস দেওয়া আছে এবং লাস্টে যদি বলি যে হুইচ অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড, মানে প্রত্যেকটা অঙ্কে একই ধরনের কমেন্ট করতে বলে। তো আমরা যদি দেখি প্রথমটাই বলছে ট্রেড ক্রেডিট অ্যান্ড টকিং ট্রেড ক্রেডিট অন টার্মস 15 দিনের ভিতর পরিশোধ করলে 3% বাড়বে, 45 দিনের ভিতর পরিশোধ করাই লাগবে।
তো রিকোয়ার্ড যদি দেখি কস্ট অফ ট্রেড ক্রেডিট ইয়ার এর সূত্র আমরা জানি 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100, তাহলে এখান থেকে আর এর মান লাগবে। তাহলে আর এর মানটা কিভাবে বের করে, সিডিআর 100 মাইনাস সিডিআর, তাহলে এখানে ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে 3%, যেহেতু 15 দিনের মধ্যে পরিশোধ করলে 3% বারটা পাওয়া যাবে, তাহলে আমাদের আসে 0.0309 এবং এন এর মান হচ্ছে 360 সিপি মাইনাস জিপি, মানে ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে এখানে ক্রেডিট পিরিয়ড হচ্ছে 45 এবং ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 15, তাহলে আসে 24 টাইমস। এখানে ভুল ক্যালকুলেশন করা আছে, এখানে আপনাদের হবে 12 টাইমস হবে, এখানে 12 টাইম আছে, তো আপনারা এটা 12 টাইম করবেন, এটা ক্যালকুলেশন করলে 12 টাইম আছে। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তারপর যদি মান বসাই দিই এবং 100 দ্বারা গুণ করি, তাহলে আমাদের আসে 44.08%। এরপর যদি দ্বিতীয়টা একটু সমাধান করি, যে বাই ইস্যুইং কমার্শিয়াল পেপার 12% ইস্যুইং কস্ট 3% ফেস ভ্যালু, ম্যাচুরিটি পিরিয়ড ইজ 1 ইয়ার। এখানে এমপি হচ্ছে 1 বছর, কিন্তু আমাদের এখানে সুদের হার দেওয়া আছে, কমার্শিয়াল পেপারে সুদের হার দেওয়া আছে। এখন আমাদের টাকা লাগবে কত, 12 লাখ, তাহলে আমাদের ফেস ভ্যালু হচ্ছে 12 লাখ, কিন্তু সেলস ভ্যালু আমাদের দেওয়া নাই, নেট সেলস ভ্যালু আমাদের দেওয়া নাই। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমাদের চলেন আমরা হোয়ারে একটু দেখি। ফেস ভ্যালু হচ্ছে কত, 12 লাখ টাকা। সেলস ভ্যালু কিভাবে বের করব, সেলস ভ্যালু বের করব এটা থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে। তাহলে ইন্টারেস্টের রেট কত, ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, তাহলে ফেস ভ্যালু হচ্ছে 12 লাখ, এই 12 লাখ থেকে কত পার্সেন্ট বাদ যাবে, 12% বাদ যাবে, তাহলে 12% বাদ দিলে আমাদের আসলে সেলস ভ্যালু। এরপর আমাদের নির্ণয় করতে হবে সূত্র অনুযায়ী নেট সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালু হচ্ছে এসভি মাইনাস ফ্যাক্টরিং কস্ট। তাহলে আমাদের ফ্যাক্টরিং কস্ট বা ইস্যু কস্ট আছে কত পার্সেন্ট, 3%। তাহলে আমাদের সেলস ভ্যালু আমরা লিখলাম যে 10,56,000 টাকা, এখানে 10,56,000 দিলাম এবং 3% ইস্যু কস্ট বা ফ্যাক্টরিং কস্ট বাদ দিতে হবে, 36,000 আসে, তাহলে আমাদের নেট সেলস ভ্যালু আমরা পেলাম। এরপর আমরা ম্যাচুরিটি পিরিয়ড কত আছে, 360 ডেজ। আমাদের এইখানে ওরা যে ক্যালকুলেশন করা দেওয়া আছে, এইটা আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমাদের এইটা আমরা করব না, আমাদের ইয়ার দিয়ে আসলে অঙ্কের সমাধান করা যায়, তাই এটা আমরা করব না, আমরা জাস্ট ডাইরেক্ট ইয়ারে চলে যাব। তাহলে ইয়ারের সূত্রটা কি, 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তো আমরা প্রথমে আর এর মান লাগবে আমাদের, তাহলে এফভি মাইনাস এনএসভি ভাগ হচ্ছে এনএসভি, তাহলে 12 লাখ, আমাদের এনএসভি আসছে 10,20,000, তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসে 0.1765 এবং এন হচ্ছে কি 365 এমপি, তাহলে আমাদের এই অঙ্ক 1 বছরের, এমপিও হবে 360, তাহলে হলো 1। তাহলে এখন যদি আমরা মানটা বসাই, তাহলে আমাদের 17.65% আসে। এরপর যদি আমরা লাস্টের অল্টারনেটিভটা দেখি, বাই টেকিং লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক, যেটা 10% সুদ দিতে হবে, 15% কম্পেনসেটিং ব্যালেন্স ধরতে হবে। তো আমরা রেকর্ড দেখি, কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন ইয়ার, টোটাল ইন্টারেস্ট লোন মাইনাস সিবি ইন্টু 100, যেহেতু এটা ডিসকাউন্ট মেথড না, তাই নিচ থেকে ইন্টারেস্ট বাদ যাবে না। তাহলে আমরা প্রথম লোন হচ্ছে 12 লাখ টাকা, ইন্টারেস্টের হার হচ্ছে 10%, কারণ এই যে আমাদের ইন্টারেস্টের হার বলা আছে যেখানে ইন্টারেস্ট ধরতে হবে 10% এবং কম্পেনসেটিং ব্যালেন্স ধরতে হবে 15%। তাহলে আমাদের 12 লাখের উপর 10% ইন্টারেস্ট ধরলাম এবং সিবি ধরলাম 15%। তারপর যদি আমরা ইন্টারেস্ট বসাই এবং লোন থেকে সিবি মাইনাস করে ক্যালকুলেশন করি, তাহলে 11.76% আসে। তাহলে আমাদের প্রথম যে ট্রেড ক্রেডিট ছিল 44.08 এবং কমার্শিয়াল পেপার আসছে 17.65 এবং কস্ট অফ ব্যাংক লোনে আসছে 11.76। তাহলে আমরা যদি একটা ডিসিশন টেবিল করে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, তো আমরা লিখলাম ডিসিশন টেবিল এবং অল্টারনেটিভ গুলো লিখলাম, যে ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার, আনসিকিউরড ব্যাংক লোন এবং প্রত্যেকটা যে ইয়ারটা আমরা পেয়েছি এটা আমরা বসাই দিলাম। তো এর চাইতে সবচেয়ে আমরা ডিসিশনে দেখতেছি আনসিকিউরড ব্যাংক লোনই হচ্ছে সবচেয়ে কম, তাহলে এটাই হচ্ছে আমাদের বেস্ট অল্টারনেটিভ। এবং আমরা যদি একটু নিচে কমেন্ট করে দিই, দ্য টেবিল শো দ্যাট দ্য কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন এগ্রিমেন্ট ইজ চিপেস্ট, সো দ্য ফার্ম উইল প্রিফার ফর দিস অল্টারনেটিভ। 2023 সালে এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।